কৌশিক আর পাবলু টুয়ার আগেই খাওয়া হয়ে গেছে। পছন্দের কার্টুন চ্যানেল দেখার জন্য দুই ভাই বোনে রিমোট নিয়ে লড়াই করছে। কৌশিকের হালকা বকুনিতে কোনো কাজ হচ্ছে না দেখে মনীষা খেতে খেতেই একটা জোর ধমক লাগায় ছেলে মেয়েকে। ওদের হাত থেকে টিভি রিমোটটা নিয়ে টিভির কানেকশানটা খুলতে বলে কৌশিককে। ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, ফ্রিজ সব কিছুর কানেকশান খোলা হয়ে গেছে। বেশিরভাগ জিনিসই প্যাকিংও হয়ে গেছে। দুটো আলমারির সব জিনিসপত্র বের করে ফাঁকা করা হয়ে গেছে। আর সকালেই কাঠের মিস্ত্রি এসে বক্স খাটটার সেটিং খুলে আলাদা করে দিয়ে গেছেন। ড্রেসিং টেবিলের কাঁচটায় এখন ভাঙা চোরা সংসারের প্রতিবিম্ব। মা, আর একটু ডাল দাও তো। অনেক দিন পর তোমার হাতের বিউলির ডাল আর ঝিঙে পোস্ত খাচ্ছি। মেয়ের ডাকে ভাবনাটা ছিঁড়ে যায় আশা দেবীর। খেতে খেতে একদম অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। বাঁ হাতে করে ডালের বাটি থেকে হাতায় করে 2 হাতার ডাল তুলে দেন মেয়ের পাতে। ডালটায় যদি হিং ফোড়ন দিতে না মা, আরও সুন্দর লাগতো। তৃপ্তি করে মেয়ের খাওয়াটা লক্ষ্য করেন। আরও 1 হাতা ঝিঙ্গে পোস্ত তুলে দেন মেয়েকে। মেয়ে খেতে চাইল বলেই আজ বিউলির ডাল, ঝিঙ্গে পোস্ত আর কালো জিরে ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করতে হলো। এই রান্নাগুলো মানুষটা যে ভীষণ ভালোবাসত খেতে। বৌদি, আপনার হাতের হিং ফোড়ন দেওয়া বিউলির ডাল আর ঝিঙ্গে পোস্ত আচ্ছা 5 স্টার হোটেলের রান্নাকেও হার মানায়। ও মা, ভাত কটা নিয়ে তখন থেকে মেখেই যাচ্ছ, মুখে তো তুলছ না একবারও। তোমার শরীর ঠিক আছে তো? সকাল থেকে কি দরকার ছিল বলো তো অতক্ষণ রান্নাঘরে থাকার? তোমাকে কতবার বললাম আমি করে নিচ্ছি, তখন শুনলে না আমার কথা। না রে, শরীর ঠিক আছে, বোধহয় একটু চাপা অ্যাসিড হয়েছে। আর এই তো শেষ রান্না হয়ে গেল এই রান্নাঘরে। একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে ভাতের থালা ছেড়ে উঠে পড়েন আশা দেবী। এই বিউলির ডাল আর ঝিঙ্গে পোস্ত আজ কিছুতেই গলা দিয়ে নামবে না আশা দেবীর। মনীষারও মনটা খারাপ হয়ে যায়। কত বছর এই বাড়িটাতে রয়েছে, কাল সকালেই সব ছেড়ে ওর মাকে আসানসোলে নিজের কাছে নিয়ে যাবে। মায়ের মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। রাতে আর বাড়িতে রান্নার ঝামেলা রাখতে বারণ করেছে কৌশিক। দোকান থেকে খাবার কিনে নিয়ে আসবে। কাল অনেক ভোরে ট্রেন, রান্নার বাসনপত্র অত সকালে গোছানো যাবে না। রান্নাঘরে গিয়ে এঁটো বাসনপত্রগুলো সব সিঙ্কে জমা করতে থাকেন আশা দেবী। সবসময় থাকা রান্নার মেয়েটা কালকেই মাইনের পত্র নিয়ে গ্রামে ফিরে গেছে। ঠিকে কাজের মেয়েটা আজ কাজ করে মাইনে নিয়ে যাবে। ওকে একটা পুরনো গায়ের চাদর দেবে বলেছেন। সেটা সামনে বের করে রাখতে হবে, না হলে হয়তো ভুলেই যাবেন। আজ ভুলে গেলে আর তো কখনো দিতেই পারবেন না ওকে এই সামান্য জিনিসটাও। খাবার টেবিলের এঁটো বাসনগুলো গুছিয়ে নিয়ে উঠে পড়ে মনীষা। বেঁচে যাওয়া খাবারগুলো একটা বাটিতে করে অভ্যেস মতো কলতলার দিকে নিয়ে যান আশা দেবী। সাদা মিনি বিড়ালটা অপেক্ষা করে বসে থাকে এই পাতের ফেলা খাবারটুকুর জন্য। কাল থেকে বেচারি অপেক্ষা করেই থাকবে, জানতেও পারবে না এ বাড়ি থেকে আর কেউ কোনো দিন ওকে খাবার দেবে না। মনীষা পাবলু টুয়াকে ছোট ঘরের চৌকির বিছানাটাতে শুইয়ে ঘুম পাড়াচ্ছে। কৌশিক একটু বেরিয়েছে। আশা দেবীর ব্যাংকের কাগজপত্র সংক্রান্ত কাজ বাকি আছে সেই কটা সারতে। পশ্চিম দিকের বারান্দাটায় এই সময় একটু রোদ আসে। রোজকার মতো প্লাস্টিকের টুলটা নিয়ে গিয়ে বারান্দায় বসেন আশা দেবী। সেই কত দিন আগে ভাড়া এসেছিলেন এই বাড়িটায়। মনীষা তখন সবে ক্লাস 4-এ। সেদিন অনেক চেষ্টা করেও মনসিজের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেননি আশা দেবী।
মনসিজ তখন যে কোনো কিছুর বিনিময়ে মুক্তি চাইছিল ওদের মা বাবার কাছ থেকে। মনসিজকে ভালোবাসাহীন বন্ধন থেকে আইনি মুক্তি দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলেন আশা দেবী। 6টা মাস চোখ কান বুজে কোনো রকমে ভাইয়ের সংসারে ছিলেন মেয়েকে নিয়ে। তারপর মেয়ের হাত ধরে সোজা এই বাড়িতে। ততদিনে স্কুলের চাকরিটা পেয়ে গেছেন কপাল জোরে। আজ থেকে 25 বছর আগে। মেয়ে সহ ডিভোর্সি এক মহিলাকে কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছিল না। তখন এক কলিগের সহায়তায় এই বাড়িতে আসা বাড়িওয়ালা অবনী সরকার এক কথায় রাজি হয়েছিলেন ভাড়া দিতে। 2টো ঘর, ডাইনিং, কিচেন, টয়লেট আর এক ফালি ছোট্ট বারান্দার পুরো একতলাটা ফ্ল্যাট সিস্টেমে ভাড়া। তখন ভাড়া ছিল 500 টাকা। সেই ভাড়া বাড়তে বাড়তে এখন 2500 হয়েছে। অবনীবাবুর স্ত্রী মৈত্রী আর ছেলে অমিতকে নিয়ে ছোট্ট সংসার। 2টো পরিবারের মধ্যে ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্ক ছিল না কোনো দিন। মিলেমিশে যেন একটা পরিবার ছিল। আশা দেবী স্কুল নিয়ে ব্যস্ত থাকলে মৈত্রেয়ী মনীষাকে নিয়ে নিজের কাছে রাখতেন। মেয়ের খাওয়া পড়াশুনো নিয়ে আর ভাবনা থাকতো না। মনীষাকে মাধ্যমিক অবধি অঙ্ক করিয়েছেন অবনীবাবু। কখনো অঙ্কের টিউটর রাখতে হয়নি। ছুটির দিনে অনেক রকম রান্না করতেন আশা দেবী। অমিত মনীষা দুজনেই সেদিন একসাথেই খেত। আর অবনীবাবু আর মৈত্রীর জন্য সব তরকারি সাজিয়ে উপরে দিয়ে আসতেন আশা দেবী। কোথা দিয়ে যে দিনগুলো কেটে গেল কোনো হিসাবই যেন নেই। অমিত মনীষা দুজনেই বড় হয়ে গেল দেখতে দেখতে। অমিত MBA পড়তে ব্যাঙ্গালোর চলে গেল। তারপর ওখানেই চাকরিতে জয়েন করলো। মনীষার বিয়ে হলো। অবনীবাবু আর মৈত্রী নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের সবটুকু সামলেছিলেন। মনীষা শ্বশুরবাড়ি চলে যাওয়া একাকিত্বটুকু আশা দেবীকে একটু বুঝতে দিতে চায়নি মৈত্রী। ছোট বোনের মতো সব সময় সাথে থেকেছে। কিন্তু 6 মাসের মধ্যে যে সেই মানুষটা তার সাজানো সংসারটা ফেলে চলে যাবে কেউ ধারণাও করতে পারেনি। 2 দিনের জ্বরে চলে গেল মৈত্রী। অমিত এসেছিল মায়ের মৃত্যু সংবাদ পেয়ে। মনীষা আসতে পারেনি। পাবলুটুয়া তখন ওর পেটে। ডাক্তারবাবু ট্রাভেল করতে নিষেধ করেছিলেন। সে মেয়ে তো ফোনে কেঁদে কেটে সারা। মায়ের কাজ মিটে গেলে অমিত ফিরে গিয়েছিল ব্যাঙ্গালোর। বলেছিলেন কলকাতায় বদলির ব্যবস্থা করবে। তাহলে অন্তত চুঁচুড়া থেকে রোজ যাতায়াত করতে পারবে ও। অবনীবাবুর মতো চনমনে মানুষটা কেমন যেন বদলে যাচ্ছিল ধীরে ধীরে। মৈত্রীর চলে যাওয়ার দুঃখটা মন থেকে মেনে নিতে পারছিলেন না কিছুতেই। মৈত্রেয়ী চিরকাল নিজের হাতে রেঁধে বেড়ে খাইয়েছেন মানুষটাকে। রাঁধুনির রান্নায় নিজেকে অভ্যস্ত করতে একটু সময় তো লাগবেই। আশা দেবী রান্নার মেয়ে ললিতা সব সময় এ বাড়িতেই থাকতো। ছুটির দিনে এটা সেটা রেঁধে মেয়েটাকে দিয়ে দোতলায় পাঠিয়ে দিতেন। সব যন্ত্রণার গায়ে যেমন সময়ের প্রলেপ পড়ে, তেমনি পড়েছিল অবনীবাবুর যন্ত্রণায়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছিল মানুষটা। অমিত এক অবাঙালি মেয়েকে বিয়ে করে ব্যাঙ্গালোরে। বাবাকে বিয়ের খবরটুকু অবধি দেয়নি। একদিন হঠাৎ বউ নিয়ে হাজির। আশা দেবী তখনও রিটায়ারও করেননি। স্কুল থেকে ফিরে সব দেখে শুনে তো অবাক। কিন্তু অবনীবাবু সবটুকু মেনে নিয়েছিলেন হাসি মুখে। অমিত আর বৌমা যে কদিন ছিল একেবারে হই হই করে কাটল। আশা দেবীকে অবধি সেই কটা দিন ছুটি নিতে বাধ্য করেছিল। একদিন তো 4 জনে মিলে গাড়ি করে কলকাতা ঘুরেও এসেছিল। তারপর গত 1 বছরে অমিত কাজের ব্যস্ততা কাটিয়ে আর আসতে পারেনি চুঁচুড়া। তবে নিয়ম করে ফোনে বাবার খোঁজ নিত।
আশা দেবীকেও ফোন করত, বাবাকে একটু খেয়াল রাখতে বলতো বারবার করে। রিটায়ার করার পর সময় যেন থমকে গিয়েছিল আশা দেবীর কাছে। জীবনের বেশিরভাগ পথটা পেরিয়ে আসা দুটো মানুষের একই ছাদের নিচে দুটো আলাদা সংসার। হয়তো সারাদিনে নিতান্তই অপ্রয়োজনীয় গুটি কয়েক কথা। মৈত্রী চলে যাওয়ার পর নিজে বড় একটা দোতলায় যেতেন না, খোঁজ খবর যা নেওয়ার ললিতাকে দিয়েই নিতেন। অবনীবাবুর রাঁধুনি মেয়েটা আসতে একটু বেলা করত বলে সকালের চা বিস্কুটটা নিচে থেকেই যেত। সেদিনও ললিতা চা নিয়ে উপরে দিতে গিয়েছিল। আশা দেবী তখন বাথরুমে। ওনার চাটা ডাইনিং টেবিলে রাখা রয়েছে। ললিতা কাঁদতে কাঁদতে নেমে এসেছিল। দেখবে চলো মাসিমা, জ্যাঠামশাই সাড়া দিচ্ছে না। একা থাকতেন বলে দরজা ভেতর থেকে বন্ধ করতেন না অবনীবাবু। ললিতার কথায় ছুটে গিয়েছিলেন দোতলায়। মানুষটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। পাড়ার শশধর ডাক্তারকে ফোন করার প্রায় সাথে সাথে চলে আসেন উনি। নারী স্তব্ধ। কাল রাতেই ঘুমের মধ্যে চলে গেছেন সবাইকে ছেড়ে। আগের দিন বিকালেও চা খেতে খেতে ললিতাকে বলেছিলেন, তোর মাসিমাকে বলিস তো একদিন শুক্তো রাঁধতে। ঘটনার আকস্মিকতাটা কাটিয়ে অমিতকে ফোন করেছিল। অমিতের স্ত্রী আসতে পারেনি, অমিত একাই এসেছে। দাহকার্য সেরে ফিরে এসেই কথাটা জানায় আশা দেবীকে। চুচুড়ার বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেবে ও, আর এখানে ফিরবে না কোনো দিন। মনীষাও ছেলে মেয়েকে নিয়ে এসেছে কাকুর মৃত্যু সংবাদ পেয়ে। জামাই কৌশিকও এসেছে সঙ্গে। ওরা কেউ আর আশা দেবীকে একা এখানে থাকতে দিতে রাজি নয়। ওদের সাথে করেই নিয়ে যাবে আসানসোলে। রিটায়ার করার পরেই মাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল মনীষা, কিন্তু আশা দেবী রাজি হননি। উনি চলে গেলে যে মানুষটা ভীষণভাবে একা হয়ে যেতেন, অথচ মানুষটা একবারটিও ওনার কথা ভাবল না। দিব্যি চলে গেলেন। ঘরে ঢুকে একান্ত আপন ছোট ট্রাঙ্কটা নিয়ে বসেন আশা দেবী। তালা খুলে ঢাকনা খুলতেই এক রাশ স্মৃতিমাখা গন্ধ। বিয়ের বেনারসি, মনীষার প্রথম স্কুল ড্রেস, কলেজ জীবনে লেখা কিছু ডায়েরি, কিছু বই, এলোমেলো কিছু পুরনো কাগজ আর খাম। সবের মধ্যে থেকে খুঁজে আকাশে নীল খামখানা তুলে নিলেন সযত্নে। ভিতরের কাগজটা বের করতে গিয়েও থেমে গেলেন। যদিও মনীষা পাবলু টুয়া ঘুমাচ্ছে, তবুও ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন আস্তে করে। খামের ভেতর থেকে বের করলেন কাগজটা। পড়ন্ত বিকালের আলোটুকুও মুছে গেছে। জীবন ঘড়িতে এখন রাত্রির পদধ্বনি। শূন্যতাকে আজকাল ভীষণ ভয় করে, আর শূন্যতা চাই না। নীরবতারও কিছু নিজস্ব ভাষা থাকে, সব ভাষা তো কথায় মুক্তি পায় না। তবু আজ এটুকুই আমার বেঁচে থাকার আশা। কয়েক মাস আগে পোস্ট অফিস থেকে পিয়ন এসে দিয়ে গিয়েছিল খামটা। লেখাটা পড়ে যতটা অবাক হওয়ার কথা ছিল, তার কিছুমাত্র হননি আশা দেবী। তবে পরপর কটা রাত চোখে পাতায় এক করতে পারেননি। এই হাতের লেখাটা তার যে ভীষণ চেনা। মনীষার অঙ্ক খাতায় কত কারেকশানে দেখেছেন এই লেখা। মা, ও মা, দরজা বন্ধ করে কি করছো তুমি? মনীষাটাকে চমকে ওঠেন আশা দেবী। অসাবধানে এক ফোঁটা জল গাল থেকে গড়িয়ে পড়ে কাগজটার ওপর। তাড়াতাড়ি কাপড়ের আঁচল দিয়ে মুছে নেন জলটুকু, যেন ওই লেখার একটা অক্ষরও না অস্পষ্ট হয়ে যায়। কাগজটা খামের মধ্যে ভরে খামটা ট্রাঙ্কে অন্য জিনিসের ফাঁকে ঢুকিয়ে দেন।
দরজা খুলে দিতেই মনীষা ঘরে ঢোকে। মায়ের চোখে তখনও জল। মা, তুমি আবার মন খারাপ করছো? এমন করলে তো তোমার শরীর খারাপ করবে। না, আর কোনো মন খারাপ বা কষ্ট নেই আশা দেবীর মধ্যে। উনি মনে মনে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন। ট্রাঙ্কটা বন্ধ করতে করতে মেয়েকে বলেন, কৌশিককে একটা ফোন কর তো মা। ওকে বল ব্যাংকের কাগজপত্র ট্রান্সফার করতে হবে না। এই বাড়িটা আমি কিনে নেব। যা টাকা জমানো আছে কুড়িয়ে বাড়িয়ে মনে হয় হয়ে যাবে। আর যদি তাতে না হয়, গয়নাগুলো তো শুধু শুধুই পড়ে আছে, সে কটাই না হয় বেচে দেব। সব গোছানোর পর মায়ের এই সিদ্ধান্তে মনীষা তো অবাক। কিন্তু তুমি এখানে একা থাকবে কি করে? একা থাকবো কেন রে? ললিতাকে আজকে ফোন করলে ও কালকেই চলে আসবে। আর তাছাড়া এত বছরের স্মৃতিগুলো তো সব সময় আমার সাথেই থাকবে। মায়ের শেষের দিকের কথাগুলো কেমন যেন খাপছাড়া লাগে মনীষার। হয়তো আরও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল মাকে, কিন্তু আশা দেবীর চোখ দুটো তখন যেন তার এলোমেলো হওয়া সংসারটাকে আবার নতুন করে সাজানোর স্বপ্নে বিভোর। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।